সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ৭ দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটে। আজ ৫ই সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের মাস পূর্তি হলো। সেই হিসাবে সকল আন্দোলনের সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানাই এবং সেই সাথে আন্দোলনের শহীদ যারা হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার বিজয়, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং কেমন হবে আগামীর বাংলাদেশ, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে স্টুডিওতে আমাদের সাথে আছে কিশোর সাম্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের সদস্য, এবং জুমে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মির্জা তাসলিমা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত আছেন AKM মেহরাব হোসেন সিফাত, তিনি সমন্বয়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুভ সন্ধ্যা এবং স্বাগত আজকের আলোচনায়। আমাদের এই গণঅভ্যুত্থানের মাস পূর্তি, ১ মাস পূর্তি, এই বিষয় নিয়ে আমাদের আলোচনার পুরোটা সময় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। সেই সাথে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতে আমি স্টুডিওতে কিশোর সাম্যর কাছ থেকে জিজ্ঞেস করব যে আন্দোলন বিপুলভাবে আমরা আন্দোলনে ছাত্র জনতার যে বিজয় আমরা দেখলাম, আমরা ১ মাস পূর্তি সেটার আজকে, সেই সম্পর্কে একটু জানতে চাই অনুভূতি। আচ্ছা, প্রথম অনুভূতির জায়গা তো এটাই যে আমরা এমন একটা ফ্যাসিস্টকে হটাতে পেরেছি বাংলাদেশ থেকে, যারা আসলে শুধুমাত্র ছাত্র জনতার কাঁধের উপর চেপে বসেছিল তা না, পুরো দেশের মানচিত্রটার কাঁধের উপর চেপে বসেছিল এবং আমাদের দেশের স্বায়ত্তশাসন থেকে শুরু করে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, এই সব কিছুই আসলে হুমকির মুখে ছিল এই ফ্যাসিস্টের আন্ডারে। আমরা তাকে সরাতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সফলতা। এবং আমরা মনে করি এখানে যদি জনগণ আমাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট না দিত, জনগণ যদি ছাত্রদের পাশে এসে না দাঁড়াতো, জনগণ যদি বুক পেতে গুলি না খেত, তাহলে আসলে আমরা দিন শেষে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে জয়ী হয়ে উঠতে পারতাম না। সুতরাং যদি জিজ্ঞেস করেন অনুভূতিটা আসলে কি, অনুভূতিটা একই সাথে যেমন বিজয়ের, একই সাথে দায়িত্ববোধের, এবং একই সাথে সামনের দিনে যে আমরা কোন বাংলাদেশকে তৈরি করব সেই জায়গাতেও আসলে চিন্তার একটা জায়গা আছে বলে আমি মনে করি। যে আমারও এখানে একটা চিন্তার জায়গা থাকা উচিত যে আসলে সামনে বাংলাদেশে আমরা কি করব, কোন দিক দিয়ে নিয়ে যাব, এবং সামনে বাংলাদেশকে কীভাবে করে আপামর জনগণের, জনসাধারণের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যায়, সেই জায়গাগুলো নিয়ে আসলে আমরা এখন ভাবছি। জি কিশোর, আপনি দারুণ করে বললেন, আমরা আরও শুনবো। আমি জুমে ম্যাডামের কাছে চলে যাব। মির্জা তাসলিমা সুলতানা ম্যাম, আপনার কাছ থেকে একটু শুনবো যে এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সরকার পতন এবং একটি বিজয়, এবং আমরা ১ মাস মানে সেই পূর্তি করছি আজকে, সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো যে এই যে বিপুলভাবে ছাত্র জনতার বিজয়, এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং তারপরে শুনবো যে এই আন্দোলনের সাথে শিক্ষকদের একাত্মতা আসলে কখন থেকে শুরু হয়েছিল, সেই প্রসঙ্গে একটু শুনতে চাই। এই আন্দোলন তো আসলে কোটার আন্দোলন ছিল, এবং এই আন্দোলনে আমাদের যুক্ততার কথাতে আমার আগে চলে আসছে। এটা তো বিরাট বিজয়, কারণ 15 বছর 16 বছরে যে ধরনের অবস্থা তৈরি হয়েছিল সমগ্র দেশে, এবং ফ্যাসিজম তো আর একটু একটু, মানে ফ্যাসিজম কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ সময় ধরে যে ধরনের চর্চার মধ্যে আমরা ছিলাম, পুরো রাষ্ট্র ব্যবস্থা, এটা আপনার কোনোভাবেই মানুষের জন্য কোনো স্বস্তিদায়ক অবস্থা ছিল না, যে কোনো সকল পর্যায়ে। এটা শুধু মানে শিক্ষার্থীদের জন্য যেমন ছিল না, তেমন শিক্ষকদের জন্য ছিল না, তেমন আপনার বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তার অন্যান্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা প্রশ্নের মুখে পড়েছিলাম। ফলে এইরকম একটা সরকার চলে যাওয়া বা হঠাতে পারা, এটা তো বিরাট অর্জন। বাংলাদেশের মানুষ এটা আগেও করেছে, তবে এইবার এটা যেহেতু ফ্যাসিজম একেবারে অনেক শক্তিশালী অবস্থায় চলে গেছিল, তো সেই জায়গা থেকে অল্প মনে হচ্ছিল না যে এই সরকার যাবে, এরকম একটা ধারণা কিন্তু সরকারেরও মধ্যে হয়েছিল, এবং জনগণের মধ্যেও কিন্তু পুরোপুরি মানে সবসময় মানে বিশ্বাসটা সারাক্ষণ ছিল না। তো সেটা আমাদের শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া দিয়ে শুরু করেছেন। একই সময় আপনারা জানেন যে শিক্ষকদেরও একটা আন্দোলন চলছিল পেনশন নিয়ে, তো সেটা সেখানে শিক্ষকরা ছিলেন। এবং কিন্তু যখন আমরা বিশেষ করে
শিক্ষকরা তো যে কোনো এই ফ্যাসিস্ট সরকারের নানান পর্যায়ে নানান ধরনের অন্যায়, বিশেষ করে যেমন আমি বলতে পারি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে 14 কোটি টাকার আপনার উন্নয়ন কর্মকাণ্ড চলছিল, জলাশয় ভরাট করে কিংবা যে যত্রতত্র বিল্ডিং তোলা, এগুলো নিয়ে কিন্তু আমরা আন্দোলন করেছি 2019-এ। হ্যাঁ, ফলে এগুলো ধরেন এগুলো অনেকগুলো আন্দোলনের পরই কিন্তু ধরেন এই কোটা বিরোধী আন্দোলন তো এর আগেও হচ্ছে, 2018-তে হচ্ছে, তারপরে রোড সেফটি আন্দোলন করেছে, আরো নানা ছোট ছোট শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করেছিলেন। ফলে আসলে ফ্যাসিজম থাকলে যেটা হয়, যেটা ধারাবাহিক অনেকগুলো আন্দোলনের পরেই কিন্তু আমরা এইরকম একটা জায়গায় আসতে পেরেছিলাম এবং সেখানে নিপীড়ন নির্যাতন ছিল। আমরা এই আন্দোলনের ক্ষেত্রে যেটা ঘটেছিল যে কোটা বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 তারিখ রাত করে আমাদের শিক্ষার্থীরা আক্রান্ত হতে থাকে। আমরা লাইভ ভিডিও দেখছিলাম। আমি ঢাকার মানে জাহাঙ্গীরনগর থেকে দূরে থাকি। রাত ভরে এগুলো দেখতে দেখতে যখন মানে এটা ধর একদম নিজেদের পেশাগত তাগিদে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে, সেই তাগিদে কিন্তু 16 তারিখে আমরা ভোরবেলা ক্যাম্পাসে পৌঁছে যাই এবং তখন থেকে কিন্তু আমাদেরকে সবসময় কোথাও না কোথাও পাওয়া গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের দলের ব্যাপার রয়েছে, ন্যাশনাল পলিটিক্স এর সাথে তার অঙ্গ সংগঠনের মতো করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো কাজ করে। তো সেখানে অনেক সময় আমরা আসলে আমাদের অধিকার বা আমরা যা বলতে চাই শিক্ষক হিসেবে আমাদের যে দায়, সেটা আমরা সবসময় করতে পারি না। সেই জায়গা থেকে কিন্তু শিক্ষক নেটওয়ার্ক তৈরি হচ্ছে 2014 সালে। 2014 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে ওই আপনার উইকেন্ড প্রোগ্রাম চালু করা, সন্ধ্যা প্রোগ্রাম চালু করা, শিক্ষক কার্যক্রমের বিষয়গুলো নিয়ে আমরা আমি একটু পরে শুনবো। আমি এখন একটু মেহরাব হোসেন রিফাতকে একটু জানতে চাইবো, রিফাতের কাছে যে 15 তারিখ থেকে আমি নিজেও একজন জাহাঙ্গীরনগরের প্রাক্তন আর কি। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু সেই সময়টা আমরা যখন দেখতাম যে ভিডিওগুলো দেখেছি, আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আমাদের ক্যাম্পাসটাকে তখন ঘিরে রেখেছে। সেই সময়ের আমরা একটু অভিজ্ঞতা শুনতে চাই সিফাত আপনার কাছ থেকে। 15 তারিখের আগের কথাটা যদি আমরা বলি, যে আমরা আসলে কোটা আন্দোলনের জায়গা থেকেই আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীরা যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িত, তারাও কিন্তু আমাদের আন্দোলনে যুক্ত ছিলেন। কিন্তু আমরা 15 তারিখ সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলা দেখার পরে যখন আমরা একটু আতঙ্কিত হই, কিন্তু আমরা আসলে চিন্তা করি যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়তো বা সেটি হবে না, কারণ আমরা সবসময় একটি সহাবস্থানের কথা চিন্তা করে এসেছি, ভেবে এসেছি যে আমাদের ভাইরা হয়তো বা আমাদের উপর আক্রমণ করবে না। কিন্তু সন্ধ্যাবেলায় আমরা যখন আমাদের যে কর্মসূচি সেটি যখন আমরা সন্ধ্যাবেলায় ঠিক করি যে আমরা সন্ধ্যাবেলায় 7:30টার সময় আমাদের কর্মসূচিটা দিব, তখনই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বিকেল বেলার প্রোগ্রামটি তাদের 3টার প্রোগ্রাম, বিকেল 3টার প্রোগ্রামটি পিছিয়ে আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক করে সন্ধ্যায় দিয়ে দেয়। তখন আমরা সেই সংঘর্ষকে এড়ানোর জন্য আমরা আবার সেটিকে বিকেল বেলায় এনে দিই আমাদের প্রোগ্রামটা। কিন্তু তারপরেও তারা সেই আমাদের প্রোগ্রাম যখন শেষ মুহূর্তে আমরা যখন প্রোগ্রাম গুটিয়ে কর্মসূচি গুটিয়ে চলে আসব, ঠিক তার আগ মুহূর্তে তারা আমাদের উপরে মিছিলের মধ্যে তাদের মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের সামনের যে কয়েকজন ছিলেন নেতৃত্বে, তাদের সবার গায়ের উপরে লাঠি, পাইপ, রড, বাঁশ, হকি স্টিক দিয়ে অতর্কিত হামলা করে এবং সেটি পরবর্তীতে সেই হামলা পুরোপুরি জঙ্গি হামলার মতো পরিণত হয়। কারণ তারা আমাদেরকে একাধারে ধাওয়া করছিল, মেয়েদেরকে পিটাচ্ছিল, পুরো ক্যাম্পাসে অন্ধকার হয়ে গিয়েছিল, রাতের বেলায় কোনো কারেন্ট নেই, আশেপাশের জঙ্গলে শিক্ষার্থীরা দৌড়াচ্ছিল প্রাণ ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য। কেউ ডোবায় সারা রাত কাটিয়েছে শুধুমাত্র নিজের জীবনকে বাঁচানোর জন্য। একই পর্যায়ে আমরা সর্বশেষ একত্রিত হয়ে ভিসির বাসায় গিয়ে আমাদের নিজের শেষ আশ্রয়টুকু চাই, কারণ পুরো বিশ্ববিদ্যালয়টি যেহেতু একটি বাউন্ডারি দিয়ে ঘেরা এবং আমাদের বের হওয়ার কোনো উপায় নেই। প্রক্টর সহ, নিরাপত্তা রক্ষী সহ প্রত্যেকজন
দায়িত্বশীল আমাদের আক্রমণ করার চেষ্টা করছিল, আমাদের আক্রমণের পক্ষে ছিল। তারা আমাদেরকে কেউ বাঁচাতে চাচ্ছিল না। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে শেষ আশ্রয়ে যাই এবং তিনিও আমাদেরকে গেট খুলেন না, আমাদের সাথে কথা বলতে চান না। তারপর আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের শেষ আশ্রয়ের জন্য ছাত্রলীগের ধাওয়া খেয়ে ভিতরে অবস্থান করি এবং স্যারকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন থেকে বের হয়ে আসতে বলি যে আমাদেরকে সে যেন সেই আশ্রয়টা দেন, সে আশ্বাসটি দেন। কিন্তু শেষ পর্যন্ত সে একবার 5 মিনিটের জন্য তার গেট থেকে বের হয়ে আবার সে নিজ বাসভবনে ঢুকে যান, আমাদের নিয়ে পুলিশকে অ্যাকশনে যেতে বলেন। জি সিফাত, আপনাকে ধন্যবাদ। আমরা আরো শুনবো সিফাত আপনার কাছ থেকে এবং পরবর্তী অভিজ্ঞতাগুলো এবং আপনাদের বিজয় অর্জন সবকিছু আমরা শুনবো। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন আসাদ বিন রনি, তিনি কেন্দ্রীয় সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনাকে স্বাগত আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ বিন রনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। আমি জানি এই মুহূর্তে আপনি টিএসসিতে আছেন এবং আপনাদের কার্যক্রম চলছিল, সেটা সেই অবস্থা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু আপনার আজকের যে বিষয়ে আমাদের মাস পূর্তি হলো বা মাস পূর্তির দিন, সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা এবং অনুভূতিটা জানতে চাইছি। আসলে বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে আজকে শহীদদের স্মরণে শহীদ যে আমাদের যে সফলতা বা আমাদের যে অর্জন, এই অর্জন কিন্তু হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এবং এখন পর্যন্ত যারা এই শহীদদের হত্যার নির্দেশদাতা, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। জানেন যে আমাদের সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, সে ভারতে পলাতক আছে এবং তার যে দোসররা যারা আছে তারা অনেকে ভারতে বা বিভিন্ন জায়গায় পলাতক আছে। তা আমাদের আজকের যে বিক্ষোভ মিছিল বলেন বা শহীদ মার্চ বলেন, এটা মূলত যে আমাদের শহীদদের যে বিচার, এই বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই আজকে সমাগম। এবং আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সায়েন্স ল্যাবরেটরি, সংসদ ভবন, ফার্মগেট, কারণ বাজার হয়ে আমরা আবার শহীদ মিনারে আজকে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা সমাবেশ করেছি। এবং আমাদের দাবি স্পষ্ট, আমরা চাই আগামী দিনে যে গভর্নমেন্ট করা হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লব গণঅভ্যুত্থানের সরকার বলেন, যেই ভাষায় তাকে ব্যাখ্যা করে না কেন, আমরা সেই সরকারের মাধ্যমে ঝুঁয়ে দেওয়া রাষ্ট্রের একটা স্থায়ী সংস্কার চাই। এবং আমরা চাই এই রাষ্ট্রের যে সকল বিষয়গুলো রিফরমেশন দরকার, আইনের রিফরমেশন দরকার, রাজনৈতিক ব্যবস্থার রিফরমেশন দরকার। আমরা চাই পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি পলিটিক্স আসুক। আমরা চাই যে আইনের বিচারের পাওয়ার জন্য বিচারের আদালতের দ্বারা দ্বারা যেন কেউ ঢুকতে না হয়। আমরা চাই এদেশের মানুষ যে ভাত এবং ভোটের অধিকার সেটা নিশ্চিত হোক। আপনারা জানেন যে এদেশে প্রায় 12 বছর যাবত বলতে গেলে 3 টার্মে কেউ ভোট দিতে পারে না। আমি নিজেও এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, হাজারো তরুণ ভোট দিতে পারে না। আমরা চাই মানুষের ভাত ও ভোটের অধিকারটা নিশ্চিত হোক। সেই জায়গা থেকে আমাদের যে এই চলমান সংগ্রাম, সেই চলমান সংগ্রাম অব্যাহত থাকবে। এবং বর্তমানে বৈষ্ণব ছাত্র আন্দোলন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা আছে এবং তারা এই যে জনদাবি, জনগণের যে রাষ্ট্র সংস্কারের দাবি, সেই দাবি আদায় করার জন্য রাজপথে সবসময় থাকবে। জি অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আবারও শুনবো আপনাদের কাছ থেকে। সকলেই থাকবেন আমাদের সাথে। আমরা একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর সকলকে আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছি গণঅভ্যুত্থানের 1 মাস এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে জুমে আছেন তাসলিমা সুলতানা ম্যাম। আপনার কাছ থেকে শুনবো যে এই যে আমরা চারিদিকে আন্দোলনের পরবর্তীতে দাবি দেওয়ার, চারিদিকে দেখতে পাচ্ছি দাবি দেওয়ার হিড়িক, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এবং সংস্কারের জাতীয় ঐক্যমত এই মুহূর্তে কতটা জরুরি? আচ্ছা ভাই, হচ্ছে আমি আসলে এখন আপনি ক্লিয়ার হইতে পারিনি, তাসলিমা সুলতানা, আপনাকে আমি জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তাসলিমা সুলতানা,
আমি আসলে বুঝতে পারিনি আপনি আচ্ছা, কি কিছু আমি প্রশ্নটা বললেন? আবার করছি। আমরা এই যে আন্দোলন পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন এবং সরকারের কাছে আন্দোলনের মানে আমরা যে দাবি দেওয়া তার একটা হিড়িক দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রকমের আমরা সংস্কারের যে দাবি দেওয়া দেখতে পাচ্ছি, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আমরা আরেকটা বিষয় জানতে চাই যে সংস্কারের ঐক্যমতটা কতটা জরুরি, জাতীয় ঐক্যমতটা। সংস্কার তো খুবই মানে একটা হচ্ছে যে আইনগত সংস্কার, সেটা তো লাগবেই, বিশেষ করে সংবিধান প্রসঙ্গে যে আলোচনা এসছে এখন, সেটা সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে সংবিধানের নতুন সংবিধান কিনা। কারণ ইতিমধ্যে যে সংবিধান আমাদের ছিল সেটা তো এই সরকার সরকার গঠনের মধ্য দিয়ে সেই সংবিধান কাজ করছে না, ফলে এই সিদ্ধান্ত নিতে হবে। আর এছাড়াও চর্চাগত অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। যেমন আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিশ্ববিদ্যালয়ে তো অনেক আইন আছে, কিন্তু সেই আইনগুলো কিন্তু গত 16 বছর কাজ করেনি। যেমন ধরেন গত 16 বছর না, আসলে দীর্ঘ সময় ধরে কাজ করেনি। যেমন ধরেন শিক্ষার্থীদের সবসময় প্রতিনিধি থাকবার কথা। এখন শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা আমার মনে পড়ে যেটা আমরা যখন শিক্ষার্থী ছিলাম সেই সময়ের পরে আর দীর্ঘ সময় শিক্ষার্থী নির্বাচন জাহাঙ্গীরনগরে হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় ভাবে, কিন্তু হলগুলোতে হতে হবে, বিভাগগুলোতে হতে হবে, এই চর্চাগুলোর পরিবর্তন করতে হবে। আর আরো অনেকগুলো জিনিস আছে, যেমন হলে থাকবার ব্যবস্থা, সেটাকে কেন্দ্র করে যে ক্ষমতা চর্চা ছিল, সেগুলোর ব্যাপারে তো অবশ্যই একটা জায়গা তৈরি করতে হবে যে এইরকম চর্চা বন্ধ করতে হবে। বৌদ্ধ শিক্ষার্থীরা থাকবে, তারা তারা রাজনীতি সচেতন হবেন, তারা কথা বলবেন। তো সেই জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এমন করে আপনি দেখবেন যে সকল প্রতিষ্ঠানে কিন্তু একই অবস্থা। সকল কোনো প্রতিষ্ঠানই আসলে ইতিমধ্যে যে আইন কানুন আছে সেই আইন কানুন অনুযায়ী চলছিল না। সেগুলো জায়গায় তো করতে হবে, এটা বিশাল কাজ, সময় লাগবে হয়তো, কিন্তু সময় লাগলেও সেটা করতে হবে। তো এই সমস্ত কিছু জায়গায় ঐক্যমত্যের দরকার আছে। কিন্তু আমি মনে করি না যে ঐক্যমত্য মানে হচ্ছে যে বিভিন্ন মত থাকবে না। কতগুলো মানে মূল জায়গায় ঐক্যমত্য থাকবে, কিন্তু ভিন্নতাও থাকবে। ভিন্নতা তো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা তো গণতন্ত্রই ফিরে পেতে চেয়েছি। জি, জি, আপনার কাছ থেকে আরো শুনবো আমি। কিশোর, আপনার কাছ থেকে শুনবো যে এই যে আমি যে বিষয়টা ম্যামকে জিজ্ঞেস করেছিলাম সেটাই, যে আমরা অনেক ধরনের সংস্কারের প্রসঙ্গ আসছে এবং ইতোমধ্যে সংস্কারের বিষয়ে প্রস্তুতিও নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আসলে আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে কি মত আপনার শিক্ষার্থী হিসাবে? দেখুন, আমি তো শুধু শিক্ষার্থী না, নাগরিকও। শিক্ষার্থী হিসেবে প্রথমত আমার যেটা কনসার্ন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এইখানে আসলে আমার শিক্ষকের স্বাধীনতা কতটুকু স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে। আমার শিক্ষক আসলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে বা ছাত্রের পাশে দাঁড়াতে গেলে সে যদি চাকরি হারায় ফেলে এবং তার যদি ওইটুকু স্বাধীনতা না থাকে, আমার কাছে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এইটা। আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্ন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম অথবা আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে যেন পূর্ণ স্বায়ত্তশাসন থাকে। এতে করে কি হবে, এতে করে যখনই আসলে কোনো জুলুম বা কোনো ধরনের নির্যাতনের জায়গা তৈরি হবে, অন্তত কিছু শিক্ষক পাওয়া যাবে। আজকে ম্যাডামের মতো কিছু শিক্ষক আমরা পেয়েছি, এরকম আরো কিছু শিক্ষক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যাবে, যে আসলে সামনে এগিয়ে আসবে, দাঁড়াবে এবং তারা বলবে যে আমার ছাত্রের উপর এখন যে অন্যায়টা হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটা আমি সাপোর্ট করছি না এবং আমি এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি স্বায়ত্তশাসনের জায়গাটা না দেন এবং পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন না দেন, অনেকটা ৭৩ অধ্যাদেশের মতো, অন্যান্য আরো ৭৩ অধ্যাদেশ যে কোনো সমস্যা নেই তা না, ওটা অনেক সমস্যা আছে, কিন্তু মানে একটা স্বায়ত্তশাসন, মিনিমাম লেভেলে স্বায়ত্তশাসন না দিলে আসলে শিক্ষকরা সেকল বন্দী হয়ে পড়েন, বরং স্বায়ত্তশাসন দিলেই তারা সেকলের থেকে মুক্ত হয়ে কথা বলতে পারেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, নাগরিক হিসাবে যদি বলি, নাগরিক হিসাবে আমি কখনোই চাবো না ২৪ আর ৭১ কখনো মুখোমুখি দাঁড়িয়ে যাক। আমি চাবো আমাদের সংবিধান সংশোধন হোক বা নতুন সংবিধান যেটাই আসুক না কেন, সেখানে আমাদের ৭১-এর যে স্পিরিটগুলো, সেখানে যেমন আমাদের এখানে অসাম্প্রদায়িকতার যে স্পিরিটটা আছে, আমাদের যে ইউনাইটেড বাংলাদেশের যে স্পিরিটটা আছে, আমাদের যে ইনক্লুসিভিটির যে স্পিরিটটা আছে, আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা, সংবিধানে আমাদের ৪টি স্তম্ভ রয়েছে, যে স্তম্ভগুলো আছে, সমাজতন্ত্র যে স্তম্ভটা আছে, এগুলো থাকুক। কারণ এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আসলে এই বাংলাদেশটা পেয়েছি, এবং যেই বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশেই কিন্তু আমরা আসলে লড়াই করে ফ্যাসিস্টকে হারাতে পেরেছি। আমি মনে করি আমাদের লড়াইয়ের মূল শক্তিটা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম দেখেই আমরা আসলে ২৪টা করতে পেরেছি। সুতরাং আমি কখনোই চাবো না যে ওই স্পিরিটগুলো হারিয়ে যাক,
এবং অবশ্যই নাগরিক যেন মানে নাগরিক মর্যাদা হয়, তার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সঠিকভাবে যেন নিয়মিত গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয় এবং নির্বাচনটা যেন গণতান্ত্রিক উপায়ে হয়। এখানে যেন আসলে কোনো রকম কোনো শক্তি, বহিঃশক্তি হোক বা অন্তঃশক্তি হোক, তারা যেন কোনো রকম লেজুর বৃত্তির খেলা বা কোনো রকম এজেন্সির খেলা খেলতে না পারে, এই জায়গাটা নিশ্চিত করা। আমি মনে করি নাগরিক হিসেবে আমি মনে করি যে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটাধিকারের একটা বিষয় নিয়ে বলছিলেন সিফাত, আমি সেই প্রসঙ্গেও আসব। আমি এবার সিফাতের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে সংস্কারগুলো কোন কোন জায়গায় আসলে সংস্কার হওয়াটা বেশি জরুরি এবং কোন প্রত্যাশাটা কি, সিফাতের কাছ থেকে জানতে চাইছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি খুব হতাশার সঙ্গে জানাতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার মান খুবই নিম্ন হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা থাকেন, সেই শিক্ষকদের মধ্যে এই যে কেন্দ্রীয় রাজনীতির, জাতীয় রাজনীতির লেজুর ভিত্তি আছে। এই লেজুর ভিত্তির রাজনীতির কারণে সেই শিক্ষকরা ওই জাতীয় করাপশনেরও অন্তর্ভুক্ত হয়ে যান এবং তার প্রভাব পড়ে হচ্ছে একদম তৃণমূল পর্যায়ে ওই শিক্ষার্থীদের উপরে। কারণ একজন শিক্ষক যখন বায়াসড হয়ে যান, একজন শিক্ষক যখন একটা সংগঠন দ্বারা সীমাবদ্ধ হয়ে যান, তখন সেই সংগঠনের সীমাবদ্ধ ছাত্র সংগঠনগুলির সাথেও তার একটা আলাদা পক্ষপাতমূলক সম্পর্ক হয়। সেখানে বেশ কিছু নৈতিকতার জায়গাকে কম্প্রোমাইজ করা হয় এবং সেইখানে কিন্তু অনৈতিক চর্চায় এসে পড়ে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলির ভিতরে বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, যেমন আমরা গণরুম, গেস্ট রুমের যে কথাটা বলি, যে র্যাগিং বিশ্ববিদ্যালয় হলের মধ্যে, এটা আসলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আমরা জানি যে সিট থাকা সত্ত্বেও সিট নিয়ে বাণিজ্য করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে সিট সংকট, কৃত্রিমভাবে সিট সংকট তৈরি করা হয় এবং সেটির মূলা ঝুলিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে এই জাতীয় রাজনীতির ছাত্র সংগঠন, তাদের সাথে এই ক্ষমতাসীন সংগঠনের সাথে যুক্ত করা হয় এবং এই পাইপলাইন দিয়েই শিক্ষার্থীদেরকে এক্সপ্লয়েট করে, তাদের ব্যক্তি জীবন, তাদের শিক্ষা জীবনকে এক্সপ্লয়েট করে তাদেরকে এই সারাদিন মিছিল মিটিং, এবং এই মিছিল মিটিং এ তারা আসলে ঐচ্ছিকভাবে আসে না এবং সেই মিছিল মিটিং এর ফলাফল সে 5 বছর পরে দেখতে পারে তার একটি খুবই বাজে ফলাফল হয়েছে এবং তারপরে সে যেটা চিন্তা করে যে এই হলে যেহেতু সে এভাবে থেকেছে, এই হলেই তার কিছুটা সত্যি, এর বাইরে তার কোনো যোগ্যতা তৈরি হয়নি, সে এই হলে আরো 5 বছর থাকতে চায় অবৈধভাবে এবং সেই হলে 5 বছর থেকে সে রাজনীতি, সেই ক্ষমতাসীন রাজনীতি করে, প্রভাবের রাজনীতি করে সেই স্থানীয় একটি ব্যবসা ওই বিশ্ববিদ্যালয় এলাকায় অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়, অথবা মাদক ব্যবসার সাথে ওই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়, অথবা সে এই ক্ষমতাসীন সংগঠনের লবিং দিয়ে সে কোনো জাতীয় পর্যায়ে কোনো চাকরি, আমরা কোটার কথা শুনেছি, তারা কিন্তু এইগুলো করে। অর্থাৎ এই যে আমি সার্কেলটা বললাম, যে চক্রটি বললাম, সেটি কিন্তু একদম জাতীয় রাজনীতির সাথে, জাতীয় দুর্নীতির সাথে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা, অর্থাৎ আমার এই শাসিত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নেই এবং এটি জাতীয় পর্যায় থেকে বিচ্ছিন্ন নেই এবং আমরা জানি আমরা বারবার ভিসি বিরোধী আন্দোলনে দাঁড়াতে হয়। আপনি জানেন যে আমরা বারবার ভিসি বিরোধী আন্দোলনে দাঁড়াতে হয়। আমরা আর কোনো ভিসি বিরোধী আন্দোলন করতে চাই না, আমরা পড়ালেখা করতে চাই। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে দুইটি ভিসি বিরুদ্ধে বারবার আন্দোলনে নেমেছে। আজকে আমাদের নতুন ভিসি নিয়োগ হলো। আমাদের এইটাই কথা যে আমরা এই ভিসিকে সাথে নিয়েই সে যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং তাকে নিয়েই আমরা একটি শিক্ষার্থী সুলভ, পরিবেশ বান্ধব একটি ক্যাম্পাস জীবন পার করে, বৈধ শিক্ষার্থী হয়ে অনার্স জীবন পার করে, স্নাতক জীবন পার করে আমরা ক্যাম্পাস থেকে চলে যেতে চাই। জি সিফাত, ধন্যবাদ। আপনি সাথে থাকবেন আমাদের। আমি সাম্যর কাছ থেকে শুনবো। আমরা তো শুনছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগত কিছু সংস্কারের কথা, এবং নাগরিক হিসাবে এই অন্তর্বর্তী সরকারের কাছে আর কি কি প্রত্যাশা, কোথায় কোথায় আসলে সংস্কার হলে আমাদের জন্য, সকলের জন্য সেটা ভালোর একটি পথ দেখাবে? আচ্ছা, নাগরিক হিসাবে তো বলছিলাম যে আসলে সঠিকভাবে নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় প্রত্যাশার জায়গাটা আসলে একটা সরকার বা একটা রাষ্ট্র আসলে সবচেয়ে
বেশি কাজটা করতে পারে হচ্ছে সমাজের মধ্যে একটা ডেমোগ্রাফিক্যাল চিন্তার এবং মননের যে চেঞ্জটা, এটা আসলে শান্তিময় যদি তার সদিচ্ছা থাকে। এবং রাষ্ট্র আসলে দেখেন, আমরা একটা লম্বা সময় ধরে বিচারহীনতার মধ্যে দিয়ে গেছি। আমরা আসলে থানায় গেলে বিচার পাই নাই, আমরা আদালতে গেলে বিচার পাই নাই, আমরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কিছু বলতে গেলে বিচার পাই নাই। আমি এটাই চাবো যে এই রাষ্ট্রে যেন এই প্র্যাকটিসটা না থাকে। মানুষ যখন আদালতে যাবে, থানায় যাবে, মানুষ যখন আসলে কেস করতে যাবে, সে যাই করতে চায়, সে যেন রাষ্ট্রীয় যে সুবিধাটা, এই সুবিধাটা সে যেন পায়। এখানে যথাযথ মনিটরিং সিস্টেমটা তৈরি করা। আপনি জেনে থাকবেন, বাংলাদেশে যখন করোনা হলো তখন এই বিষয়টা আমরা প্রকটভাবে দেখতে পেয়েছি যে আমাদের হাসপাতালগুলোতে এনাফ আইসিইউ কিন্তু নাই। অর্থাৎ আপনার জেলা শহরে একটা হাসপাতাল, সেখানে হয়তো এনাফ আইসিইউ নাই, সেখানে হয়তো বা যথাযথভাবে রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তো এই যে খুব ছোট ছোট বিষয়গুলো, এগুলোও যদি এখন ভালোভাবে মনিটর করে এখানে যদি জনগণকে প্রপারলি সেবা দেওয়া যায়, সেটা আমি মনে করি একটা বড় ধরনের সংস্কার বা বড় ধরনের এগিয়ে যাওয়া। অর্থাৎ পুরোপুরি প্রশাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশাসনিক ব্যবস্থায় সবাই যেন তাদের দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করা, এবং যারা যারা প্রশাসনিক জায়গায় দায়িত্বে থাকবে তাদের দুর্নীতিটাকে কমানো এবং ওই জায়গাটাকে রোধ করা। দুর্নীতিটাকে একদম 100% বন্ধ করা কতখানি সম্ভব সেটা আমি জানি না, এটা রাষ্ট্রে যারা আসলে উপদেষ্টা হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন, কাজ করছেন, তারা ভালো মতো জানে। কিন্তু দুর্নীতিটা আমাদের জন্য একটা বড় গলার কাটা। তার কারণ দুর্নীতিটা যখন চলে তখন আসলে বিভিন্নভাবে দুর্নীতিবাজরাই বাজের যে সিস্টেমটা ওই সিস্টেমটাকে আসলে টিকায় রাখতে চায়, এবং সেটা টিকায় রাখতে গিয়ে তারা যা যা প্রয়োজন সেই সব কাজগুলোই করে। এইটা নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনিক জায়গায় যে সংস্কার বা যে কাজগুলো এই মুহূর্তে করা যায় সেটা। আরো আরেকটা জায়গায় সুন্দর করে বিশ্লেষণ করলেন শাম্মু আপনি। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আর বিরতি নিয়ে এসে আরো কথা শুনবো। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। ফিরে এসে আরো প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর তাসনিমা সুলতানা, আপনার কাছ থেকে আমি এবার একটু জানতে চাইবো যে আমরা এই বিগত এক মাসের মধ্যে দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় শিক্ষকদের প্রতি একটি অবমাননা, যে বিষয়গুলো আমরা দেখেছি, জোরপূর্বক পদত্যাগ এবং মারধর, বিভিন্ন লাঞ্ছিত হওয়ার ঘটনা দেখেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি একজন শিক্ষক হিসেবে এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর না, এইভাবে তো আসলে আমরা যে সমস্ত খবর জানতে পারছি, এটা তো কোনো কোনো রাস্তা হতে পারে না। যদি ওখানে কোনো সমস্যা ঘটে থাকে, শিক্ষক মানেই যে তিনি তার তিনি কোনো অন্যায় করবেন না, তা তো নয়। তবে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে সেটা নিয়মতান্ত্রিক ভাবে অভিযোগ তোলা এবং তদন্ত করা, তারপরে শাস্তির ব্যবস্থা করা, সেগুলো হচ্ছে কাম্য। কিন্তু এখন যেভাবে করে যেটা হয়েছে সেটা ঠিক নয়। আমি একটা জিনিস বুঝতে পারি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বা, যেহেতু ফ্যাসিজম থাকলে যেটা হয় যে অনেক ধরনের নিপীড়ন, অনেক ধরনের অব্যবস্থা ছিল, ফলে কিছু ক্ষোভ, রাগ থাকতেই পারে। এবং যেহেতু আপনার সাথে সাথে ফ্যাসিজম চলে যাওয়ার সাথে সাথে পুরোনো ব্যবস্থা গিয়ে নতুন ব্যবস্থাটা চালু হতে কিছু সময় লাগে, সেই সময় হয়তো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা কাম্য না। কারণ আমাদেরকে অবশ্যই আমরা চাই না যে আবার একটা অরাজকতা তৈরি হোক। আমরা চাই যে নিয়মতান্ত্রিক ভাবে সব ঘটুক। না হলে আসলে তো আসলে কি ঘটেছে সেটা কখনোই জানা যাচ্ছে না। আসলেই আবার নতুন করে অন্যায় হচ্ছে কিনা সেটা কোনোভাবে সমর্থন করা যায় না। ফলে আমি মনে করি যে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল নিন্দনীয়, এবং এগুলো আবার নতুন করে তদন্ত করে প্রতিটি ঘটনারই সুষ্ঠু সমাধান প্রয়োজন বলে মনে করি। জি, আমি সিফাতের কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনাগুলো যে দেখছি, সেটা আবার অনেক সময় আবার বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে করা হচ্ছে কিনা, এটা ভুল কোনো আসছে কিনা কোনো তথ্য, এই প্রসঙ্গে একটু জানতে চাই। মানে একে অন্যের উপরে যে দোষ চাপানোর বিষয়টি। জি, আসলে দেখুন, যখনই এই ধরনের কোনো গণচেতনা তৈরি হয়, যেমন বৈষম্য বিরোধী চেতনা কিন্তু আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীর মধ্যেই তখনই তারা রাস্তায় নেমে আসে, এবং সকল বৈষম্যের যে চূড়া, যে শীর্ষ, সেই ফ্যাসিস্ট, সেই প্রধানমন্ত্রী, সেই স্বৈরাচারকে কিন্তু আমরা সরানোর জন্য তারপরে দাঁড়িয়ে যাই। কিন্তু তার বিপরীতেও কেউ, একটি নির্দিষ্ট গোষ্ঠী
এবং তাদের সাথে জড়িত মদতদাতা আছেন যারা এখনো রয়ে গিয়েছেন। এই 15 বছরে যারা বিভিন্নভাবে পুষ্ট ছিলেন, যারা বিভিন্নভাবে স্বার্থ গ্রহণ করেছেন, তারা নামে বেনামে দলহীনভাবে এই ফ্যাসিস্টকে আবার অন্য কোনো রূপে, অন্য কোনো দলের মাধ্যমে, অন্য কোনো মতের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। যে কারণে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেউ না, তাদেরকেও বারবার সেই পরিচয়টি যুক্ত করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম যুক্ত করে, সমন্বয়ক নাম যুক্ত করে তাদেরকে সেই তাদের যেই চেতনার জায়গায় আঘাত করছেন এবং তাদের যে প্ল্যাটফর্ম সেটি ধ্বংস করার চেষ্টা করছেন। এরকম ঘটনা আমরা এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেশের ইতিহাসে যদি আমরা দেখি যে বিভিন্ন গ্রুপ যারা হচ্ছে সত্যের জন্য দাঁড়িয়েছে, যারা ন্যায়ের জন্য দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এমন ষড়যন্ত্র চলেছে। তবে আমরা স্পষ্ট একটি বার্তা দিয়ে যেতে চাই, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ব্যক্তি এই প্ল্যাটফর্ম এর মিস ইউজ করার চেষ্টা করে এবং এই যে তার যেই জনসমর্থন আছে সেটিকে মিস ইউজ করার চেষ্টা, তবে আমরা মনে করি সে আসলে সেই গণ অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী না এবং সে আসলে আমাদের যে বৈষম্য বিরোধী চেতনা আছে সেটির সাথে সে একমত না। এবং তাই আমরা আসলে তার যেই চিন্তা, চেতনা এবং তার যে আচরণ সেটাকে প্রত্যাখ্যান করি এবং সেটাকে অস্বীকার করি। জি, ধন্যবাদ সিফাত। আমি কিশোর সাম্য আপনার কাছ থেকে একটু শুনবো যে এই যে আমাদের 1 মাস পূর্ণ হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, সেক্ষেত্রে সেই প্রাণ কি ফিরে এসেছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিশ্ববিদ্যালয়গুলোতে? আসলে সেই প্রাণ ফিরে আসা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা গুলি দেখেছি, আমরা রক্ত দেখেছি এবং আমরা লাশ দেখেছি, এবং এই ট্রমা থেকে বের হওয়াটাও আসলে সময় সাপেক্ষ। তবুও যেটা আশার বাণী সেটা হচ্ছে শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে ফেরা শুরু করেছে এবং ক্লাস কিন্তু হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরু হয়ে গিয়েছে, ক্লাস করানো শুরু হয়ে গিয়েছে। হয়তো বা পুরোপুরি যে ছন্দ, সেই ছন্দ ফিরে আসতে সময় লাগবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের তো আসলে ভিতরে একটা ক্ষোভের জায়গা রয়েই যায়, সে হচ্ছে যেই সিস্টেমটা আসলে ফ্যাসিস্ট তৈরি করেছিল বা যেই সিস্টেমটা আসলে দিন শেষে শিক্ষার্থীদের নিপীড়ন করেছিল, সেই সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ আসলে হয়নি। হয়তো বা কয়েকটার অদল বদল হয়েছে, ভিসি হয়তো বা চেঞ্জ হয়েছে, কোনো কোনো জায়গায় চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, প্রক্টর রেজিস্ট্রার চেঞ্জ হয়েছে, যেই সিস্টেমটা আসলে এরকম করতে পারতো সেটা চেঞ্জ হয়নি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমি আগেও বললাম যে স্বায়ত্তশাসন না পাওয়া পর্যন্ত, আমার পক্ষেও শিক্ষক এসে দাঁড়াতে পারবেন এই আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরোপুরি ছন্দে ফিরবে কিনা এটা একটা সন্দেহ। তার কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি চাইলেই কলমের খোঁচায় একজন শিক্ষকের চাকরি খেয়ে দিতে পারেন, এবং এরকম একটা অবস্থা যখন থাকে, একজন শিক্ষকের আসলে কতটা পসিবিলিটি থাকে যে যখন তার শিক্ষার্থীর সাথে অন্যায় হবে, অত্যাচার হবে, তখন সে এসে আসলে দাঁড়াবে, আসলে তেমন একটা পসিবিলিটি থাকে না। তো সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো প্রাণ ফিরে আসতে আরও সময় লাগবে, এবং কিছু দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসে, বিশেষ করে স্বায়ত্তশাসনের যে দাবিটা, এইটা পুরোপুরি না আসা পর্যন্ত আদৌ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছন্দে ফিরবে কিনা এটা একটা সন্দেহ। জি, আমরা আরো বিশেষ কিছু সংস্কার প্রসঙ্গে জানি, আমরা সেই প্রসঙ্গে কথা বলবো। বিরতি নিয়ে আবার আসছি। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকলকে। আমি কিশোর সাম্য জিজ্ঞেস করতে চাই যে এই যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে বাসে ভাড়া সংক্রান্ত, এই বিষয়টি নিয়ে একটু শুনবো। এবং আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে বিলুপ্ত করা হয়, আবার নতুন করে আবার সেটাকে নবগঠন করা হয়, এরকম একটি বিষয় আমরা জানি। আপনি একজন সেখানকার সদস্য হিসাবে এই প্রসঙ্গে জানতে চাইছি। আচ্ছা, প্রথম বিষয়টা যে বাস ভাড়ার ঘটনাটা যেটা ঘটে, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী 14 ব্যাচের, তার নামটা ইচ্ছা করে প্রকাশ করছি না, সে বাসের ভাড়া নিয়ে হেলপারের গায়ে হাত তোলে, এবং হাত তোলার সময় সে নিজের পরিচয় দেয় যে সে সহ সমন্বয়ক। এখন বাস্তবতাটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কখনো সহ সমন্বয়ক নামক কিছু ছিলই না, কিছু এক্সিস্টই করতো না। অর্থাৎ সে একটা মিথ্যা পরিচয় দিয়ে সে আসলে জুলুম করে সেই বাসের যে ভাড়া নেন কন্ডাক্টর তার উপর। এটা হচ্ছে প্রথম বিষয়, এবং এইটা নিয়ে কিন্তু সবচেয়ে সরব ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এমনকি এই লোকটা পাবলিকলি হেল্পার যার গায়ে সে হাত তোলে, বাসের যে কর্মচারী, তার কাছে সে মাপ চেয়েছে, এবং মাপ চাওয়ার যে ভিডিওটা এটাও সে পাবলিকলি প্রকাশ করেছে, যাতে সে সবাইকে জানাতে পারে যে সে মাপ চেয়েছে, এবং সে একটা মিথ্যা পরিচয় দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল 27 জন, আমি সেই 27 জনের একজন ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। কিন্তু পরবর্তীতে আমরা 14 জন আসলে সেখান থেকে বের হয়ে আসি। আমরা বিবৃতি দিয়ে
সেখান থেকে ইস্তফা দিই। ইস্তফা দেওয়ার কারণ আমাদেরটা যেটা ছিল সেটা হচ্ছে কয়েকজন সমন্বয়কের স্বেচ্ছাচারিতা এবং তাদের অগণতান্ত্রিক চর্চা, তাদের যে সাংগঠনিক চর্চা যেটা চলছিল, প্রোগ্রাম দেওয়া থেকে শুরু করে মিটিং কল করা থেকে শুরু করে জমায়েত করা থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে অগণতান্ত্রিক চর্চা তারা করছিল, সেটার প্রতিবাদে আসলে আমরা একদম ঘোষণা দিয়ে ইস্তফা দিয়ে বের হয়ে আসি। এবং ওই ইস্তফা দিয়ে বের হয়ে আসার পর আসলে আমরা অনুভব করি যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা, এবং আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার, এবং আমরা আসলে চাচ্ছি না আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি থাকুক। সে জায়গা থেকে আমরা মনে করি যে আসলে রাজনীতি না থাকলেও আমরা তো কথা বলতে পারবো না তা তো না, সুতরাং কথা বলার জন্য আমাদের আসলে নিজেদের একটা জায়গা দরকার। সেই জায়গা যে অনুভবটা, চাহিদাটা, সেই চাহিদার জায়গা থেকে আমরা শিক্ষার্থী ফোরাম আসলে গঠন করি এবং সেখান থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের দাবি দেওয়া এবং আমাদের অন্যান্য যা কিছু কাজ সেটা করে যাওয়ার চেষ্টা করছি। জি, আমরা আরো নানা ধরনের সংস্কারের কথা শুনেছি বা শুনছি, আবার কোনো কোনো মত এসেছে যে দ্বিতীয়বারের বেশি একটি সরকার না থাকার পক্ষে। এই প্রসঙ্গে সাম্যের কি মতামত? আচ্ছা, এই প্রসঙ্গে আমার মতামত হচ্ছে, প্রথমত বাংলাদেশের যে সংসদীয় আসনের যে মানে বিন্যাসটা, এই বিন্যাসটা প্রথমত একটু প্রবলেমেটিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ মনে করেন 10টা আসনে যদি একটা দল জিতে তাহলে 10টা সিটি তার, অথচ ওই 10টা আসনেই হয়তো বা সে 51%, 52% বা 53% ভোট পেয়ে জিতেছে। তাহলে বাকি যে মানুষগুলো 47%, 48% মানুষ, তাদের রিপ্রেজেন্টেটিভ আসলে সংসদে কেন থাকবে না? তাদের রিপ্রেজেন্টেটিভ তো আসলে সংসদে থাকা দরকার, কারণ সেই মানুষগুলো তো একটা ভয়েস আছে, রাইট আছে, রাষ্ট্রে তো তার কথা বলার জায়গাটা আছে। গণতন্ত্র তো এটাই যে আমি সংখ্যা গুরুর যেমন অধিকার রক্ষা করব, তেমনি সংখ্যা লঘু যে থাকবে আমি তাকেও আসলে নিরাপত্তা দেব, তার কথাটাও আমি শুনবো। কিন্তু এই যে এখন আসন বিন্যাস পদ্ধতি, এই আসন বিন্যাস পদ্ধতি আসলে একটা মানুষকে পুরো সাইড আউট করে দেয়। আপনি একটু খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু কখনোই একদম ক্ষমতায় কখনো কোনো বামপন্থী বা কখনো একদম ইসলামপন্থী বা কখনো কোনো বিশেষপন্থী চলে আসে, সবসময় আওয়ামী লীগ বিএনপি এসেছে। কিন্তু যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকতো, অর্থাৎ আসন ভিত্তিক একটা সংসদ, যে আসনে জিতবে, পাশাপাশি পার্সেন্টেজের উপর যে সারা দেশের ভোটের যে পার্সেন্টেজ, যে যত পার্সেন্টেজ পাবে ভোট, ওই পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চ কক্ষে হচ্ছে আসন পাবে, এরকম একটা সিস্টেম যদি থাকতো, তাহলে প্রত্যেকটা দল মত আদর্শের কিন্তু বলার একটা জায়গা থাকতো, সংসদে তাদের ভয়েসটা রেজ করার জায়গা থাকতো, তারা কিন্তু জনগণকে তাদের কথাটা জানাতে পারতো, দাবিটা জানাতে পারতো। কিন্তু বর্তমান সিস্টেমটা আসলে একটা দল বা মতকে না কোনো না কোনোভাবে একদম সাইড আউট করে দেয়। তো আমরা মনে করি যে গণতন্ত্রের এই জায়গাটা, মানে গণতন্ত্র চর্চার এই জায়গাটাই আসলে একটা বড় ধরনের সংস্কার দরকার। এটা হচ্ছে প্রথমত মনে করি। দ্বিতীয়ত যেটা মনে করি সেটা হচ্ছে ভোটিংয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখন যেভাবে ম্যানিপুলেট করতে পারে, এই জায়গাগুলোতে আসলে ব্যাপকভাবে সংশোধন করা দরকার। তার কারণ যে কেউ চাইলে যে কোনো একটা সেন্টিমেন্ট দিয়ে মানুষকে ম্যানিপুলেট করে ফেললো, যে কেউ চাইলে ইতিহাস দিয়ে ম্যানিপুলেট করতে পারলো, এই জিনিসটা সহজে অন্তর্বর্তী সরকার সেই জায়গাগুলোতে সংস্কার করবেন এবং সেটাই আমাদের প্রত্যাশা। আমি ডক্টর তাসলিমা সুলতানা, আপনার কাছ থেকে একটু এবার জানতে চাই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করে একটা বিপ্লব ঘটিয়ে একটা সুন্দর অবস্থানে নিয়ে এসেছে দেশকে, তাদের প্রতি আসলে, তারা তো সকলেই আপনাদের শিক্ষার্থী ছাত্র, সেক্ষেত্রে তাদের প্রতি আপনাদের কি প্রত্যাশা বা তাদের বলার কি আছে? না, আমরা তো শিক্ষার্থীদেরকে বলতেই থাকি, হয়তো নিজের ক্লাসরুমে বলি, পাবলিক লেকচারের সুযোগ হলে বলি। এখন আপনি বলছেন সেই সুযোগটাও নিতে চাই। একটা জায়গায় আমাদের মনে হয় মানতে হবে যে বহুত্বকে ধারণ করার সংস্কৃতি কিন্তু বাংলাদেশে খুব বেশ ভালো নয়। তো সেটাকে যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম, আমরা এখানে বলছি যে আমরা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এক ধরনের স্বস্তি খুঁজে পেয়েছি, কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষজন কি সেই স্বস্তি খুঁজে পেয়েছে? পায়নি তো। এবং পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা চলছে, আমি বৈষম্য বিরোধী ছাত্রদের কাছ থেকে এখন পর্যন্ত কিন্তু সেটা নিয়ে কোনো কিছু শুনিনি। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হতে আমার মনোযোগের জায়গা, আমি নিজেও কাজ করি এই জায়গাটাতে, যে নারী পুরুষ এবং নারী পুরুষের বাইরে যে বাইনারির মানুষজন আছে তাদের প্রতিও যেন বৈষম্য না হয়, সেই জায়গাটাও কিন্তু ঠিক করতে হবে। ফলে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে শুধু না, সমস্ত জনগণের কাছে আমাদের প্রত্যাশা, এবং এই প্রত্যাশার জন্য কাজ করতে হবে। এটা হঠাৎ করে হবে না, যে বহুত্বকে ধারণ করা এবং বহুত্বের যে সৌন্দর্য আছে সেইটাকে ধারণ করা। এবং অবশ্যই আমাদের কতগুলো জায়গাতে আমাদের মানে আমাদের যেটা এখন আমি একটু আগেও বললাম যে আমাদের ঐক্যমত্য থাকতে হবে দেশের সামগ্রিক অবস্থার প্রয়োজনে, কিন্তু ভিন্ন মত থাকবে। এবং আমার সংগ্রাম হবে যেমন আমার মতকে প্রতিষ্ঠা করার, তেমনি আমার সংগ্রাম হবে
অন্যের মতো যেন সমানভাবে জায়গা পায়। তো এইগুলো যাতে নিশ্চিত হয়, যাতে কোনোভাবে মনে না হয় যে বৈষম্য বিরোধী ছাত্র যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম যাতে কোনোভাবে অন্যের কথাকে জায়গা দিচ্ছে না, এটা যেন মনে না হয়। মানে পাশাপাশি সকলেই যেন চলতে পারে, সকলের মত যেন চলতে পারে, এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যেন তারা তাদের আলোচনার মধ্যে নিয়ে আসে। এবং এই আলোচনার মধ্যে না নিয়ে আসলে তাহলে কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধিতার যে কথাটা আমরা বলছি, এটা কিন্তু এই মুহূর্তেই একটা সমস্যাকে সামনে রেখে মানে আমার কাছে মনে হয় না যে আমরা সেই অর্জনে যেতে পারবো। জি, সেই বৈষম্যটা থেকেই যাবে। জি, বৈষম্যটা থেকেই যাবে তাহলে। আমি শিফাতের কাছ থেকে জানতে চাইবো যে শিক্ষার্থী হিসাবে বা আপনারা যে আন্দোলন করে নিজে একটি জায়গায় নিয়ে আসলেন দেশটাকে, সেই অবস্থায় শিক্ষার্থীদের মধ্যে বা আপনাদের মধ্যে আসলে কি কি পরিবর্তন হওয়া উচিত যেন পরবর্তীতে আরো সুন্দর করে দেশটা এগিয়ে যায়? সেক্ষেত্রে নিজেদের মধ্যে কোনো গাফিলতি বা কোনো ধরনের বিচ্যুতি আছে কিনা, যেখান থেকে আপনাদেরকে উত্তরানো হলে ভালো একটি সময় আসবে? দেখুন, এই আন্দোলনের আগে হয়তোবা কোনো মতাদর্শ থাকতে পারে, হয়তোবা আমার কোনো দল থাকতে পারে, কিন্তু আমি মনে করি একটি গণঅভ্যুত্থান একটি দেশ বা একটি জাতির ইতিহাসে বিরল। সেটি প্রতিদিন হয় না, প্রতি বছর হয় না, সেটি হয়তোবা কয়েক দশকে বা কয়েক শতকে একবার হয়। এবং সেইখানে সবাই তার নিজের মতাদর্শ থেকে বেরিয়ে, তার নিজের দল থেকে বেরিয়ে গণ হিসেবে আবির্ভূত হয়। তারা সবাই তাদের ব্যানার থেকে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে সবাই সকল শ্রেণী মত নির্বিশেষে গণ হিসেবে আবির্ভূত হয় এবং গণ হিসেবে একটি চেতনা তৈরি করে। এইবারের গণ অভ্যুত্থানের চেতনাটি ছিল বৈষম্য বিরোধী চেতনা। আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের মধ্যেই নিজের সত্তাকে সংস্কার করার জায়গা আছে। আমাদের সত্তার মধ্যে যদি কোনো বৈষম্যর চেতনা থাকে, যদি কোনো ফ্যাসিস্ট চেতনা থাকে, কোনো স্বৈরাচারী চিন্তা থাকে, একাধিপত্যের চিন্তা থাকে, তাহলে সেই জায়গাগুলি সংস্কার করে, ম্যাম যেটা বললেন, মির্জা তাসলিমা ম্যাম, আমার সম্মানিত ম্যাম, তিনি যেটা বললেন যে বৌদ্ধকে ধারণ করা, এই জায়গাগুলি আমাদের চর্চার অনেক সুযোগ আছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা তো আন্দোলনটা বছরের পর বছর করিনি, হয়তোবা বছরের পর বছর নিপীড়িত হয়েছি, কিন্তু সেটির প্রতি উত্তরে আমরা কিন্তু একটি 1 মাস কিংবা 1.5 মাসের আন্দোলনের ফলাফলে এই স্বৈরাচার পতন করেছি। কিন্তু এর মানে এই না যে দেশের মধ্যে আর কোনো স্বৈরাচারী চেতনা নেই, বা আমাদের নিজেদের মধ্যেও স্বৈরাচারী চেতনার যে স্ফুরণ বা উকি সেটি আসলে নেই। এই যে পরিবর্তন, সেটি আসলে মানসপটের পরিবর্তন দরকার, আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার, আমাদের মানসিকতার সংস্কার দরকার। এই সংস্কার আসলে দেশে যেভাবে আমরা করতে চাচ্ছি, যে একটি নির্বাচন, একটি নতুন সরকার, এভাবে আসলে সংস্কার আমার মনে হয় হবে না। আমাদের সংস্কার করতে হবে ব্যক্তি জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে, আমাদের সংস্কৃতির জায়গা থেকে, আমাদের বিশ্বাসের জায়গা থেকে, এবং সেই সংস্কার আমাদের প্রয়োগ করতে হবে সুষ্ঠু আইন, বিচার এবং নির্বাহী বিভাগের মাধ্যমে। এই 3টি বিভাগকে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে, এবং এই 3টি বিভাগকে যতদিন না পর্যন্ত আমরা বিরাজনীতিকরণ করতে পারছি, যতদিন না পর্যন্ত আমরা আইন বিভাগকে, বিচার বিভাগকে সংসদের বাইরে যে রাজনীতিগুলি আছে, সে দলীয় রাজনীতি থেকে বিরাজনীতি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই প্রশাসনগুলো প্রচন্ড করাপ্টেড থাকবে, তারা স্বার্থান্বেষী থাকবে, এবং তারা কিন্তু একের পর এক অপকর্ম করেই যাবে এবং মানুষ নিপীড়িত হয়ে। সিফাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিশোর সাম্যকে একটু একদমই ছোট করে জানতে চাইবো, আপনার কি মত এই প্রসঙ্গে, নিজেদেরকে পরিবর্তন করে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য? নিজেদেরকে পরিবর্তনটা তো আসলে খুবই জরুরি, তার কারণ আমরা যার মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, একটা ফ্যাসিস্ট সময়ের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, এবং এটা কখনোই অস্বীকার করতে পারি না যে ফ্যাসিস্ট সময় আমার মনোজগতে বা আমার মননের ভিতর আসলে কোনো প্রভাব রাখেনি। সুতরাং এইটাকে আনলার্ন করে আবার রিলার্ন করা, নতুন কিছু শেখা, অর্থাৎ পুরনোকে ভুলে যেয়ে নতুনকে আবার শেখা এবং নতুনকে গ্রহণ করা, এই কালচারটাই তৈরি করাটাই হবে আসলে দিন শেষে এই আন্দোলনের, এই সংগ্রামের, এবং এই যে আমরা বিজয় টানলাম, এই বিজয় সবচেয়ে বড় পাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ সকলকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ সাথে ছিলেন। বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে সবাই মিলে একটি পরিবার, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।